সালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আসুন আজকে একটা নতুন ক্লাস। আজকে তোমাদের বিএসসি এবং ডিপ্লোমা নার্সিং এর কিছু কোশ্চিন, গুরুত্বপূর্ণ কোশ্চিন আমরা আজকে সলভ করব এই লাইভ ক্লাসের মাধ্যমে। কেমন? তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং আজকে দেখতে থাকো এই ক্লাসটি। তোমরা একটু বন্ধুদের একটু মেনশন করে দাও, কেমন? তাহলে তোমরা ক্লাসটা একসাথে করতে পারবা। খুবই মজাদার ক্লাস হবে ইনশাআল্লাহ। আসো। আচ্ছা, এখানে কিছু কথা বলে রাখি। তোমরা অনেকে এবার দেখা যাচ্ছে যে সবাই নার্সিং এ এবার প্রায় 1 লাখের ওপর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে চান্স পাইছে কত? শুধুমাত্র 5,000। বাকি যারা আছো, মন খারাপের কিছু নাই। যদি আবারও মানে নার্সিং পড়ার যদি খুবই ইচ্ছা থাকে, তাহলে আবার সেকেন্ড টাইম হিসাবে নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো। শুধু সেকেন্ড টাইম আর না, নার্সিং ভর্তি পরীক্ষা দেশের একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে থার্ড টাইমারও চালু আছে। তো তোমরা চাইলে থার্ড টাইমার হিসাবেও আবেদন করতে পারো। তো এখনো অনেক লেট আছে। তো এত আগে বলার কারণ হইতেছে তোমরা যেন আগে থেকে ভর্তি হয়ে, অথবা যদি কেউ ভর্তি হইতে না চাও তাহলে নিজ বাসাতে যেন ভালো করে প্রিপারেশনটা নাও। তোমার ভর্তি হওয়ার দরকার নাই, তুমি যেখানে খুশি এক কথায় চান্স পাইতে হবে। ঠিক আছে? তো এখন থেকেও যদি তুমি সুন্দর করে পড়াশোনা করো, তাও কিন্তু চান্স পাওয়া সম্ভব। কেমন? কিন্তু ডেডিকেটেডলি এই পড়াশোনাটা করতে হবে কন্টিনিউয়াসলি। একদিন পড়লাম আরেকদিন পড়লাম না, তাহলে কি হবে ভাইয়া? হবে না। ফার্স্ট টাইমে যারা হয় নাই তারা বুঝতেছো, তোমার ফ্রেন্ডরা ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পেয়ে গেছে। এখন তোমাদের মানসিক অবস্থাটা খুবই করুণ, আমি বুঝি এটা। এখন কি করবা? ভাগ্যে তো ছিল না, ইফোর্ট তো দিছো, কেউ ইফোর্ট দিছো কিন্তু হয় নাই, ভাগ্যে ছিল না। কেউ আবার ইফোর্টটাও দেওয়া নাই। এবার কিন্তু এরকম করলে চলবে না। ভাগ্যে থাকবে ইনশাল্লাহ, দোয়া করবা এর জন্য। ভাগ্য পরিবর্তন করতে পারে একটা জিনিস, তা হলো কি? দোয়া। ওকে, আসো আজকে ক্লাসটা আমরা শুরু করি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আমানুল্লাহ। আজকে জীববিজ্ঞান ক্লাস হবে। কেমন? নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটু আজকে আলোচনা হবে। তো আসো দেখি। ওকে, ওকে, আসো। প্রথমে আমাদের যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে, গোদ রোগের জন্য দায়ী কোনটি? এটা একটা কোশ্চিন যেটা এবারের 2024 সালে 25 সালে যে ইয়াটা আসছিল, কোশ্চিনটা আসছিল, সেটা হইতেছে এটা। গোদ রোগের জন্য দায়ী কোনটি? এটা হইতেছে আমাদের ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি এটা এক ধরনের কৃমি। অনেক সময় দেখো না যে হাত পা মোটা মোটা হয়ে ফুলে যায়, কোন কৃমির কারণে? কৃমি আমাদের অনেক ধরনের রোগ করতে পারে। ধরো ফাইলিয়ারি কৃমি আছে, ধরো অনেক ধরনের কৃমি আছে যেগুলো মানব দেহে অনেক প্রকার রোগ সৃষ্টি করতে পারে। কি কি করতে পারে? ধরো তোমার যে ডাক্ট ডাক্ট মানে যে নালীগুলো আছে সেগুলো ব্লকেজ তৈরি করতে পারে। তারপরে লোয়া লোয়া চোখের কৃমি, এগুলো তোমার চোখে ইনফেকশন তৈরি করতে পারে। আবার অনেক কৃমি আছে যেগুলো পরিপাক তন্ত্রে তোমার জটিলতা সৃষ্টি করে। কি করে? ম্যাল অবজারপশন করতে পারে। ঠিক আছে, প্রোটিন ম্যাল অবজারপশন করতে পারে। তুমি পুষ্টিহীনতায় ভুগতে পারো। কারণ কি? কৃমি এমন একটা জিনিস যেটা মানব শরীরে বাস করে, কিন্তু এখান থেকে সকল পুষ্টি গ্রহণ করার পরে এটার মানে মানব বা মানুষ এখান থেকে কোনো উপকার পায় না, কিন্তু অপকার হয়। কারণ কি? আমি খাইতেছি কিন্তু আমার জিনিস কৃমিটা গ্রহণ করতেছে। কৃমি আমার দেহের মধ্যে আছে, খাদ্য পাবে কোথা থেকে? আমার দেহ থেকে। তো এই ধরনের কাজগুলো কৃমিরা করে থাকে, যেগুলো মানুষের জন্য খুবই ভয়ানক। কারণ তোমার শরীরে এনার্জি কম পড়তেছে। তাহলে দেখো, এই যে গোদ রোগের জন্য যে কৃমি দায়ী সেটা আমাদের কোনটা হবে ভাইয়া? ফাইলেরিয়া। ওকে, ওকে। তারপরে যদি আমরা একটু পরের কোশ্চিনটা দেখার একটু চেষ্টা করি। তোমরা কি জয়েন হয়েছো? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া। কে কে কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও, কেমন? ওকে, আসো। এবার পরে যে কোশ্চিন আছে সেটা একটু দেখি, কেমন? পরের কোশ্চিনটা হইতেছে, গমের বৈজ্ঞানিক নাম কি? তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু বলা হয়েছিল বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করার জন্য, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের বেশ কিছু বৈজ্ঞানিক নাম স্টার চিহ্ন দেওয়া দেওয়া হয়েছিল। কেমন? সেগুলো তোমরা মুখস্থ করছো, অনেকে অনেকে করো নাই। যারা করছো আশা করি সবাই পারছো। আচ্ছা, আসো দেখি গমের বৈজ্ঞানিক নাম কি। এটা কি হবে ভাইয়া বলো তো? একটু জানাও কমেন্ট করে যে এটা কি হবে। বুঝতে পারছো?
তোমরা জয়েন হইতেছো তবে একটু দ্রুত জয়েন করে ফেলো এবং একটু বন্ধুদের মেনশন করে দাও, কেমন? একা একা চান্স পাইলে হবে, সবাই মিলে চান্স পেতে হবে। আসো। তাহলে গমের বৈজ্ঞানিক নাম হইতেছে আমাদের ট্রিটিকাম অ্যাস্টিভাম। কোনটি হবে? ট্রিটিকাম অ্যাস্টিভাম। অরাইজা স্যাটিভা, এটি কি? ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, যে জিয়ামাইস ভুট্টার বৈজ্ঞানিক নাম। তো আমাদের কি হইতেছে? গমের বৈজ্ঞানিক নাম কি হইতেছে ভাইয়া? ট্রিটিকাম অ্যাস্টিভাম। ওকে। যে কালারটা আমরা দিয়ে করতেছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? কালার কোড কি ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হইলে, যদি ভয়েসে কোনো সমস্যা হয় বা কালার কোডে কোনো সমস্যা হয়, তোমরা একটু জানাবা প্লিজ, একটু রেসপন্স করবা, তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে, কেমন? ওকে। পরে যদি আসি কথা, খুবই সহজ প্রশ্ন। কি আছে? অসমোসিস। কি আছে ভাইয়া? অসমোসিস। অসমোসিস শব্দের অর্থ কি? অসমোসিস শব্দের অর্থ কি? দেখছো কত সহজ কোশ্চেন। এটা কিন্তু কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না। বুঝতে পারছো? ডিফিউশন মানে কি? ব্যাপন। আর অসমোসিস মানে কি? অভিস্রবণ। অসমোসিস মানে কি? অভিস্রবণ। ব্যাপন, অভিস্রবণ, এগুলো কত পড়াইছি না ক্লাসে? কিন্তু অনেকবার বলছিলাম ভাইয়া যে কিছু কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে যেগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে, সেজন্য কিছু কিছু শব্দের এই বাংলা এবং ইংরেজি উভয়টা জানা জরুরি। কি কি বলছিলাম? যেমন লিভার মানে কি? যকৃৎ। তারপরে কি? প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। আচ্ছা, একটা মজার কথা, সেদিন ক্লাসে কি হয়েছে, আমরা একটু পরে কোশ্চিনটা আছে, আলোচনা হইতেছিল অগ্নাশয় সম্পর্কে। হ্যাঁ, যে ইনসুলিন, গ্লুকাগন, এই হরমোন, আলফা কোষ, বিটা কোষ সব। এবার অ্যান্সারটা হবে কি ভাইয়া? অগ্নাশয়। মানে ধরো তোমাকে কোশ্চিন করা হয়েছে ইনসুলিন একটা হরমোন যেটি কোথায় থেকে ক্ষরিত হয়। আবার বলতেছি, ইনসুলিন একটা হরমোন যেটি কোথায় থেকে ক্ষরিত হয়, বা গ্লুকাগন হরমোনটি কোথায় থেকে ক্ষরিত হয়, বা সোমাটোস্টেটিন হরমোনটি বা পিপি কোথায় থেকে ক্ষরিত হয়, তখন তুমি কি বলবা? অগ্নাশয়। এখন কোশ্চিন এটা আছে কিন্তু অ্যান্সারে তোমার অগ্নাশয় দেওয়া নাই, কি দেওয়া আছে? প্যানক্রিয়াস, লিভার, হার্ট, এগুলো দেওয়া আছে। তাহলে তুমি কি বলবো ভাইয়া বলো তো? তুমি প্যানক্রিয়াস এটা যদি না শুনে থাকো তাহলে কি এটা অ্যান্সার করতে পারবা? বলো তো, পারবা না। তাহলে এর জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে, খুবই গুরুত্বপূর্ণ কি করা, এই যে ছোট ছোট টার্ম, এগুলো কিন্তু খুবই সহজ। বুঝতে পারছো? এগুলো খুবই সহজ জিনিস। তোমরা যখন নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবা তখন কি বাংলা মিডিয়ামে লিখতে পারবা বা পড়তে পারবা না? সবগুলো ইংলিশ মিডিয়াম। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে তোমার কিসে? ইংরেজিতে। কেমন? সেখানে বাংলার আর কোনো স্থান নাই। সো একাডেমিক লাইফ অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার আগ থেকেই চেষ্টা করবা এগুলো জেনে আসার। তোমরা অনেকেই জানো, কিন্তু কিছু কিছু জন, অনেকজন আছে কি যারা হইতেছে ডিপ্লোমা থেকে আসো, তাদের সমস্যাটা বেশি হয়। কারণ অনেকে আছে আর্টস কমার্স থেকে আসো, বিজ্ঞান অনেক দিন টাচ করা হয় না। বিজ্ঞান অনেক দিন, বিজ্ঞান সাবজেক্টটা অনেক দিন হইতেছে পড়া হয় না, সেজন্য এগুলো তোমরা হইতেছে অনেক ক্ষেত্রে একটু কম জানো। জানো না এমন না, কিন্তু একটু কম জানো। সেজন্য চেষ্টা করবা একটু বেশি এফোর্ট দেওয়ার। বুঝতে পারছো? ওকে। তাহলে অসমোসিস শব্দের অর্থ কি? অভিস্রবণ। অসমোসিস যে শব্দ, সেটার অর্থ হইতেছে তোমাদের অভিস্রবণ। আচ্ছা, ব্যাপন যে প্রক্রিয়াটা শিখছিলাম নাকি? ধরো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি ব্যাপন। যেমন আমরা যদি এখন স্প্রে করি, সেন্ট স্প্রে করি, দেন এটি কি করবে? স্প্রেড হবে, ছড়ায় যাবে খুব অল্প সময়ের মধ্যে, পুরা রুমে এটা কি হবে? ছড়ায় যাবে। আর অভিস্রবণ যে প্রক্রিয়াটা, কিসের মাধ্যমে? হয়তো ছোটবেলায় আমরা একটা দেখছিলাম না, প্রক্রিয়া দেখছিলাম না, কি হয় সেখানে ভাইয়া? আমরা রাতের বেলায় কি করি? কিসমিস ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে দেখি সেগুলো ফুলে ফুলে গেছে, তাই না? এই যে প্রক্রিয়াটা, সেটা হইতেছে অভিস্রবণ। এবং উদ্ভিদের পানি শোষণ থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রে এই অভিস্রবণ খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? কোষের ভিতরের ক্ষেত্রে বলো, অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হইতেছে অভিস্রবণ। অভিস্রবণের ক্ষেত্রে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে প্রবেশ করে। ঠিক আছে? ওকে। তাহলে অসমোসিস যে শব্দটা পাইলাম, এটা হইতেছে অভিস্রবণ। কেমন? ওকে। পরে যদি আসি, মানব দেহে থোরাসিক কশেরুকার সংখ্যা কতটি? মানব দেহে থোরাসিক কশেরুকার সংখ্যা কতটি? বলো তো ভাইয়া, মানব দেহে থোরাসিক কশেরুকার সংখ্যা কতটি? থোরাস মানে কি? থোরাস মানে কি? বক্ষ। থোরাস মানে কি? বক্ষ বা বুক। ঠিক আছে? এই যে বুক, এখানে যে আমাদের কি আছে? কশেরুকা বা ভার্টিব্রা আছে, এর সংখ্যা কতটি? আসো দেখি কতটি। আমাদের মোট কশেরুকার সংখ্যা কতটি জানো? মানব দেহে মোট কশেরুকার সংখ্যা হইতেছে আমাদের 33টি। কয়টি? 33টি বা 33। তার মধ্যে সার্ভাইকাল, কি বললাম ভাইয়া? সার্ভাইকাল। সার্ভাইকাল কশেরুকা এটা হইতেছে 60টি। কেমন? সার্ভাইকাল কশেরুকা 60টি। এই তো থোরাসিক,
থোরাসিক। থোরাসিক যে কশেরুকা আছে সেটির সংখ্যা হইতেছে আমাদের 12টি। তারপরে আছে লাম্বার। লাম্বার যে কশেরুকা আছে সেটির সংখ্যা আমাদের কত ভাইয়া? 5টি। তারপরে স্যাক্রাম 5টি, কগজিয়াল 5টি। স্যাক্রাম স্যাক্রাম এবং কগজিয়াল 5টি করে। কিন্তু যখন পরিণত বয়স হয় তখন সেগুলো 5টি মিলে একটিতে পরিণত হয়। কেমন? স্যাক্রাম 5টি, কগজিয়াল 5টি। বুঝতে পারছো? একটু জানাও তাহলে এটার অ্যান্সার কি হইতেছে, তোমরা একটু জানাও দ্রুত দ্রুত, তোমরা একটু দ্রুত জানাও যে এটার অ্যান্সার আমাদের কি হইতেছে। কেমন? ওকে, এখানে কিছু কথা বলে রাখি, যেমন লাম্বার দেখতেছো না 5টি, স্যাক্রাম 5টি, কগজিয়াল এটা হবে কগজিয়াল 4টি থাকে। এখানে দেখো বিষয়টা বড় হলে কিভাবে কমে যায়। আচ্ছা, আমরা একটা প্রশ্ন দেখছিলাম যে মানব একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেখানে হাড়ের সংখ্যা থাকে প্রায় 300টি। তারপরে যখন পরিণত বয়সে পৌঁছায় হাড়ের সংখ্যা আসে কয়টি? 206টি। তাহলে আমরা সাধারণত জানবো যে হাড়ের সংখ্যা মানে কোনো কিছুর সংখ্যা বয়স বৃদ্ধির সাথে সাথে কি হবে? বাড়বে। কিন্তু হাড়ের সংখ্যা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ তখন কি হয়, যখন ছোটবেলায় ছিলাম তখন মনে করো এটা একটা হাড় ছিল, এটা একটা হাড় ছিল, এটা একটা হাড় ছিল, সাপোজ, ঠিক আছে? কিন্তু যখন বড় হবা তখন এরকম একটা হাড় হবে, তখন আর এরকম ভাঁজ হবে না। বুঝতে পারছো? এইরকম কয়েকটা হাড় মিলে যখন একটা হাড় তৈরি হবে যখন তুমি প্রাপ্তবয়স্ক হবা। বুঝতে পারছো? এই জিনিসটাই হয় তোমার এই স্যাক্রাম এবং কগজিয়াল এই কশেরুকাগুলোর ক্ষেত্রে। কশেরুকা বা ভার্টিব্রা, পরশুকা কি তোমার রিবস সামনের দিকে যেগুলো থাকে স্টারনামের সাথে যেগুলো সম্পৃক্ত, এপাশে 12টা এপাশে 12টা, এগুলো কি ভাইয়া? পরশুকা। এগুলো কি? পরশুকা বা রিবস। আর পিছনের দিকে যেটা থাকে এই বরাবর সেগুলো কি বলে? ভার্টিব্রা বা কশেরুকা। এই কশেরুকার সংখ্যা মোট 33টি। কয়টি ভাইয়া? 33টি। সার্ভাইকাল মানে কি? এই তো সার্ভাইকাল অর্থাৎ নেক, এই তো তোমার ঘাড় আছে না, এই ঘাড়ের যে আশেপাশের যেগুলো আছে সেগুলো হইতেছে সার্ভাইকাল। এই সার্ভাইকাল এরিয়া হইতেছে তোমার 60টি কশেরুকা বিদ্যমান। তারপরে থোরাসিকে কশেরুকার সংখ্যা 12টি, লাম্বারে 5টি, স্যাক্রামে 5টি এবং কগজিয়ালে 4টি। কিন্তু অনেক সময় কি হয়, যখন তুমি বড় হবা তখন স্যাক্রাম 5টি মিলে হয় একটি, তারপরে কগজিয়াল 4টি মিলে হয় একটি। দেন মোট যে কশেরুকার সংখ্যা সেটি হয়ে যায় 26টি। বুঝতে পারছো? মানবদেহে থোরাসিক কশেরুকার সংখ্যা, তাহলে এটি হবে আমাদের অ্যান্সার হবে 12টি। ওকে, আর মোট কশেরুকার সংখ্যা 33টি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতটি? এটি হবে আমাদের 33টি। কেমন? ওকে, তারপরে আসি আমরা, মানবদেহে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? মানবদেহে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? এটি হবে আমাদের অ্যাড্রেনালিন হরমোন। কি হবে ভাইয়া? অ্যাড্রেনালিন হরমোন। যেমন ইস্ট্রোজেনের ক্ষেত্রে যদি দেখো তাহলে মেয়েদের প্রধান যে হরমোন সেটি হইতেছে ইস্ট্রোজেন হরমোন। মেয়েদের প্রধান যে হরমোন সেটি হইতেছে আমাদের ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কমা এবং বাড়া, ইনক্রিজ এবং ডিক্রিজ, এই দুইটা লেভেলই তোমার কি নিয়ন্ত্রণ করে? পিরিয়ডের যে সাইকেল সেটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মেয়েদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কি হরমোন? ইস্ট্রোজেন। যদি টেস্টোস্টেরনের কথা আসি, এটা হচ্ছে ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হরমোন। এই ছেলেদের কি করে? মাসেল বিল্ড করতে, কণ্ঠস্বর তোমার পুরুষালী কণ্ঠস্বর তৈরি করতে, তারপরে দাড়ি মোজ এগুলো গজাইতে টেস্টোস্টেরন হরমোন সহযোগিতা করে। আর থাইরক্সিন এটার আলাদা কাজ, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হইতেছে অ্যাড্রেনালিন হরমোন। কেমন? বুঝতে পারছো? তাহলে এটি অ্যান্সার কি হবে? এটা হবে অ্যাড্রেনালিন হরমোন। এখানে দাগ দিছি মানে এই না যে এটাই অ্যান্সার, অ্যান্সার কিন্তু এটা। ওকে, দেন পরের কোশ্চেন কি আছে আসো আমরা একটু দেখি। পরের কোশ্চেন আছে ভাইয়া, ডেঙ্গু জ্বরে রক্তের কোন উপাদানটি কমে যায়? বর্তমানে যে সিজন চলতেছে ডেঙ্গু জ্বরে ভরপুর, তুমি যদি হসপিটালে বা ক্লিনিকে যাও দেখতে পারবে কি পরিমাণ রোগী, এবং ঘরে ঘরে তোমরা যারা এখনো ক্লাস করতেছো অনেকেই অসুস্থ। কিসের জ্বরে? জ্বর হয়েছে না অনেকের? কিছুদিন আগে আমারও হয়েছিল। তো এটা এখন হইতেছে ভাইরাল ফিভার যাচ্ছে। আর বর্তমানে মশার যে প্রকোপ সেটার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রচুর পরিমাণে ছড়াইতেছে। আচ্ছা, এখন ডেঙ্গু জ্বর যদি হয় তাহলে
মানে ভয়াবহতাটি আসলে কি, মানে এটা আমাদের কোন ধরনের সমস্যাগুলো মেক বা তৈরি করে। আচ্ছা আসো দেখি, এটার যে মেইন সমস্যা সেটা হইতেছে আমাদের রক্তের অনুচক্রিকা যেগুলো আছে সেগুলো কমায় দেয়। কি করে? অনুচক্রিকা যেগুলো আছে সেগুলো কমায় দেয়। তাহলে এটা কি হবে? ডেঙ্গু জ্বরে রক্তের কোন উপাদানটি কমে যায়? এটি হবে অনুচক্রিকা। এখন কথা হইতেছে অনুচক্রিকা কমে গেলে আমাদের আসলে কি হতে পারে? যদি অনুচক্রিকা কমে যায় তাহলে আমাদের কি হতে পারে? যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে পড়ছিল না, ম্যালেরিয়ার 4টা ভাগ আছে তাই না? ম্যালেরিয়ার 4টা ভাগের মধ্যে যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম, এটা দ্বারা যখন আক্রান্ত হবে কোনো ব্যক্তি তখন সেটার ম্যাচিউর এবং প্রিম্যাচিউর ইম্যাচিউর এবং ম্যাচিউর দুইটা আরবিসি ধ্বংস হয়ে যায়। এর জন্য প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম খুবই ভয়াবহ। আর ডেঙ্গুর ক্ষেত্রে কি? ডেঙ্গুর ক্ষেত্রে অনুচক্রিকা যেই রক্ত কণিকাটা আছে সেটা কমে যায়। এটা কমে গেলে কি হবে? তোমার রক্ত জমাট বাঁধবে না। অনুচক্রিকার প্রধান কাজ দেহের মধ্যে রক্ত জমাট বাঁধানো। যদি রক্ত জমাট না বাঁধে তখন কি হবে? তখন তোমার দেহ থেকে যদি একটু কেটে যায় দেখবা দেহ থেকে কি হইতেছে? রক্ত পড়তে আসে। আবার দেখবা কাটে নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই, কিন্তু অটোমেটিকলি কি হবে? দেখা যাবে যে তোমার যে গাম, গাম মানে কি? মাড়ি, এই মাড়ি দিয়ে রক্ত পড়তে আসে মুখের ভিতর, বুঝতে পারছো? শরীরে র্যাশ দেখা যাবে। কারণ কি? রক্তগুলো তখন জমাট বাড়তে পারতেছে না। এটাই হয় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ডেঙ্গু জ্বর হইলে কিন্তু গায়ে অনেক ব্যথা হয়। এমনি সামান্য জ্বর হইলেও অনেক ক্লান্ত লাগে না, দুর্বল লাগে, গায়ে অনেক ব্যথা হয়। এখন তখন যদি এই তুমি ডেঙ্গুর কারণে তুমি যদি ব্যথার ওষুধ খাও বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাও, তখন এই অনুচক্রিকা লেভেল আরো কমে যায়, তখন আরো সিভিয়ার পর্যায়ে বা মারাত্মক পর্যায়ে চলে যায়। সেজন্য কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া এই ধরনের কেসে অন্য ধরনের ঔষধ নিজে নিজে খাওয়া উচিত না। বুঝতে পারছো? ওকে, তারপরে আসি। তাহলে আমরা অযথা ব্যথার ওষুধ খাবো না। ব্যথার ওষুধ কিন্তু খুবই ভয়াবহ তুমি যদি এটা মিস ইউজ করো। কেমন? ওকে, ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয়? এটি হবে মুখের লালা। ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয়? মুখের লালা। মূলের মাধ্যমে প্রজনন কোনটি হয়? কাকরোল। দেখো সরিষা বীজের দ্বারা, পাট বীজের দ্বারা, পেঁয়াজ, ওই পুরো পেঁয়াজটাই লাগানো হয়, কিন্তু কাকরোল এটা তোমার মূলের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়। এখন আসো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হইতেছে উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে? ক্লোরোফিলের সহযোগিতায় এবং সূর্যের আলোর সহযোগিতায় খাদ্য তৈরি করে। এই খাদ্য মাধ্যমেই উদ্ভিদ কি করে? শক্তি তৈরি করে এবং উদ্ভিদ দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন সালোক সংশ্লেষণের কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক, কিছু আছে বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাব বলতে যেগুলো উদ্ভিদের মাঝেই থাকে, যেমন পাতার সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেখানে রোদ্রের আলো বেশি পড়বে, তারপরে ক্লোরোফিল বেশি থাকবে, সালোক সংশ্লেষণ বেশি হবে, খাদ্য তৈরি বেশি হবে, উদ্ভিদ বেশি শক্তি পাবে, তাই না? আচ্ছা এখন আসি বাহ্যিক। বাহ্যিক কি? সূর্যের আলো। এখন ধরো সূর্যের আলো যদি না থাকে তাহলে সেখানে কি সালোক সংশ্লেষণ হবে? ভাইয়া বলো তো, সালোক সংশ্লেষণ হবে? ওই তো একটা পড়ছিলা না ছোট্ট একটা গল্প যখন 6-7 ছিলা, ধরো একটা মাঠের মধ্যে একটা ইট দিয়ে ঘাসগুলোকে একটু ঢেকে দেয়, কয়েকদিন পরে এসে দেখি ঘাসগুলোতে কি হয়েছে ভাইয়া? ঘাসগুলো সাদা সাদা হয়ে গেছে। কারণ কি? সূর্যের আলো পায় নাই, সালোক সংশ্লেষণ হয় নাই, খাদ্য তৈরি হয় নাই, বৃদ্ধিপ্রাপ্ত তো হওয়া দূরের কথা, যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই। তাহলে এটা আমাদের কি হইতেছে? সালোক সংশ্লেষণের বাহ্যিক যে প্রভাব সেটা হইতেছে আমাদের সূর্যের আলো। ওকে, আচ্ছা তারপরে মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? একটু জানাও তো ভাইয়া, আমি কমেন্টগুলো একটু চেক করি। কেমন? তোমরা একটু দ্রুত জানাও, তোমরা একটু দ্রুত জানাও যে কোনো কোশ্চিন বুঝতে সমস্যা আছে কিনা এবং সবকিছু বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ অনেকে বলছো সূর্যালোক, ঠিক আছে। একজন বলছো ঠিক আছে ভাইয়া তোমাদের এগুলো হয়েছে। আচ্ছা একজন বলছে ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু বাহ্যিক না, কারণ কি? ক্লোরোফিল তো পাতার মধ্যে থাকে। বাহ্যিক মানে বাইরের, বাইরের মানে কোথা থেকে আসবে? সূর্যের আলো থেকে আসবে। ওকে, আচ্ছা মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস, প্রধান উৎস কি? এটা হবে শ্বসন। এটা কোনটি হবে ভাইয়া? শ্বসন। কেমন? এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত মানব দেহে কি হয়ে থাকে?
শক্তি উৎপাদন হয়ে থাকে। বুঝতে পারছো? প্রথমে আমরা খাবারগুলো খাই, অর্থাৎ গলাধঃকরণ করি। গলাধঃকরণ করার পরে সেটা পাকস্থলীতে আসে, তারপরে ক্ষুদ্রান্তে আসে, তারপর বৃহদান্তে আসে, অর্থাৎ শোষণ ঘটে। তারপরে সেখান থেকে খাদ্যের যে গুরুত্বপূর্ণ অংশ সেগুলো আবার রক্তে চলে আসে। তারপরে না সেগুলো থেকে আমরা এটিপি বা শক্তি পাই বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন হওয়ার মাধ্যমে, অর্থাৎ এটি কোনটি হবে? শ্বসন। ওকে, আচ্ছা, তারপর এটা আসো ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশন প্রক্রিয়া যেটাকে বলা হয় গাজন প্রক্রিয়া, বাংলায় যেটাকে বলা হয় গাজন প্রক্রিয়া। ওই তো পড়ছিলাম না কি, মদ তৈরি করার প্রক্রিয়া, তারপরে কি আছে ভিনেগার তৈরি করার প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি ভিনেগার এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়। তাহলে এই ধরনের প্রক্রিয়াতে তোমার যে জাইমেজ এনজাইমটা আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর কয়েকটি ধাপ আছে। প্রথমে মল্ট, তারপরে হইতেছে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই ধাপে যায় ভিনেগার তৈরি হয়। তাহলে এই যে গুরুত্বপূর্ণ এনজাইম জাইমেজ, এই এনজাইমটাই মূলত এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ কি এনজাইম। ধনুষ্টঙ্কার রোগের জন্য টিকা কোনটি? এটা হবে টিটি, টিটেনাস টক্সয়েড, টক্সয়েড টিটাস। কেমন? ওকে, তাহলে আমরা এটা পড়লাম ধনুষ্টঙ্কার রোগের জন্য কোনটি হবে ভাইয়া, যে টিকা দরকার সেটি হবে টিটি, টিটেনাস টক্সয়েড। কেমন? ওকে, টিটেনাস টক্সয়েড। তারপরে কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, দেহের রাসায়নিক কারখানা কোনটি? আচ্ছা, এখানে কোশ্চেনে যদি যকৃৎ থাকতো ভাইয়া, আমরা চোখ বন্ধ করে যকৃৎ দিয়ে দিতাম, ঠিক আছে? কারণ যকৃৎ হইতেছে দেহের এমন একটা অংশ যেখানে সব রকম প্রচুর ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। সেজন্য দেহের যকৃৎ অঙ্গটিকে বলা হয় দেহের রাসায়নিক কারখানা। কি বলা হয় ভাইয়া? দেহের রাসায়নিক কারখানা। বুঝতে পারছো? কিন্তু এখানে কি যকৃৎ আছে? নাই। তাহলে এটাতে আমরা কি দিব? কোষ। কারণ এই কোষের মধ্যেই সাধারণত সকল ধরনের বিক্রিয়া সংগঠিত হয়। দেহের সকল ধরনের রাসায়নিক বিক্রিয়া কোথায় সংগঠিত হয়? কোষের মধ্যে। অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি করে, আর কোষের মধ্যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম বিদ্যমান। ধরো সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপরে অনেকগুলো কোষ মিলে কি তৈরি করলো? টিস্যু তৈরি করে। টিস্যু হইতেছে এমন একটা জিনিস যেগুলো অনেক ধরনের কোষ মিলে তৈরি হয়, অনেকগুলো কোষ মিলে, দেন একই রকম কাজ করে, দেন সবগুলোকে একসাথে কি বলে? টিস্যু বলে। কেমন? ওকে, দেন তারপর আসো, ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? এটি হবে রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম খণ্ডিত করে? রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কে খণ্ডিত করে। রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয়। আমরা পড়ছিলাম না, ব্যাকটেরিয়া এমন একটা জিনিস, তার মধ্যে অনন্য একটা বৈশিষ্ট্য হইতেছে প্লাজমিড। প্লাজমিড কিন্তু অন্য কোথায় থাকে না, প্লাজমিড শুধুমাত্র ব্যাকটেরিয়াতেই থাকে। ভাইরাসেও কিন্তু প্লাজমিড থাকে না। মানুষের কোষে কি থাকে? না। তাহলে এই যে ভাইরাস, মনে করো না ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার একটা অংশ ধরো প্লাজমিড। প্লাজমিড কি? গোলাকার ডিএনএ অণু। এই ডিএনএ অণু কি করা হয় তোমার, এর সাহায্যে কি করা হয়? ইনসুলিন তৈরি করা হয়। তখন দেখছিলাম না ক্লাসের মধ্যে, এখন তো জাস্ট আমরা কোশ্চিন পড়াইতেছি, টপিক বিশ্লেষণ করে তো পড়াইতেছি না, জাস্ট কয়েকটা কোশ্চিন নিয়ে আসি গুরুত্বপূর্ণ, যেগুলো এখন সলভ করাচ্ছি। যখন ক্লাসে পড়ানো হবে তখন প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে বুঝিয়ে পড়ানো হবে। আচ্ছা, তাহলে বলো তো ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? এটি হবে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, এবার বলো তো ডিএনএ অণু জোড়া লাগায় কোন এনজাইম? একটু দ্রুত বলো। ধরো এই কোশ্চিনটা আসছে, আমরা বারবার বলি যে কোশ্চিন কোথা থেকে আসে? কোশ্চিন ব্যাংক থেকে বা প্রশ্ন ব্যাংক থেকে। এখন কথা হইতেছে এবার তো আসছে ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম, এখন কি সামনেবারেও আসবে ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? হ্যাঁ বলো। সামনেবার কিন্তু আর এটা আসবে না, তাহলে সামনেবার কি আসবে? সামনেবার আসবে ডিএনএ কে জোড়া লাগায় কোন এনজাইম। বুঝতে পারছো? টপিক সেম থাকে। ধরো ভিনেগার, কোনোবার আসে ভিনেগারের রাসায়নিক সংকেতের নাম বলো। কোনোবার আসে ভিনেগারে পানির পরিমাণ কত, আর হইতেছে যে ইথানিক অ্যাসিডের পার্সেন্টেজ কত। আবার ধরো ভিনেগারের রাসায়নিক নাম কি। আবার ধরো ভিনেগার কি কাজে ব্যবহৃত হয়। সবই ভিনেগার, কিন্তু কোশ্চিন চেঞ্জ হয়ে যাচ্ছে, টপিক ইম্পর্টেন্ট। কোশ্চিন ব্যাংক যখন পড়বা, কোশ্চিন তো পড়বাই, প্লাস কি করবা? এই যে কোশ্চিনের টপিক সিলেকশন করবা। ধরো ভিনেগার গুরুত্বপূর্ণ টপিক কার্বন ডাইঅক্সাইড, দেখছো কার্বন ডাইঅক্সাইড কত কোশ্চিন আসছে। ধরো ভারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড, ধরো আগুন নিভাতে সহযোগিতা করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ভর 44, কার্বন ডাইঅক্সাইড বাতাসে কত পার্সেন্ট, তারপরে কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে কি হয়, তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। অনেকভাবে ঘুরায় ঘুরায় কোশ্চিন গুলো আসে, কিন্তু কোশ্চিনের যে টপিক সেটা কিন্তু সেম। বুঝতে পারছো? ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমাকে একটু জানাও দ্রুত, ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম?
ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? এটা হবে রেস্ট্রিকশন এনজাইম। আর ডিএনএ কে জোড়া লাগাই হইতেছে লাইগেজ এনজাইম। রাবেয়া রাবু আপু তুমি বলেছো লাইগেজ এনজাইম, অ্যান্সার সঠিক হয়েছে। কেমন? ওকে, তাহলে আমরা দেখছিলাম তখন যে এই যে প্লাজমিড আছে, প্লাজমিডকে ছোট ছোট খণ্ডে ভাগ করে নেওয়া হয়েছিল বা কেটে নেওয়া হয়েছিল। এই যে প্লাজমিড কাটলাম, সেটা এখন আমাদের দেহের যে কোষ ইনসুলিন তৈরি করে তার ডিএনএ এর সাথে যোগ করে আমরা কি করতেছিলাম? বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইনসুলিন তৈরি করতেছিলাম। তো এই ধরনের যে প্রক্রিয়া এখানে যে কাজে লাগতেছে যে এনজাইমটা, সেটা আমাদের রেস্ট্রিকশন এনজাইম। আর জোড়া লাগাবো যখন, এখানে গিয়ে যখন ডিএনএ এর সাথে জোড়া লাগাবো, তখন সেটা হবে লাইগেজ এনজাইম। কেমন? ওকে, তারপরে আসো ইনসুলিন নিঃসরণ করে কোনটি? তারপরে আসি ইনসুলিন নিঃসরণ করে কোনটি? ভাইয়া বলো তো ইনসুলিন নিঃসরণ করে কোনটি? আচ্ছা, এটি হবে আমাদের, আচ্ছা ইনসুলিন নিঃসৃত হয়, এটা হবে অগ্নাশয়। কোথায় হবে ভাইয়া? অগ্নাশয়। আচ্ছা, ইনসুলিন নিয়ে যদি আরেকটু কথা বলতে চাই, ইনসুলিন এটি হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটি আমাদের কি করে? দেহে গ্লুকোজের পরিমাণ কমায়। গ্লুকোজের যে পরিমাণ সেটা কমায়। আরেকটা আছে গ্লুকাগন। কি আছে? গ্লুকাগন। এই গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ আবার বাড়ায়। ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের। অগ্নাশয়ের বা প্যানক্রিয়াস, অগ্নাশয় প্যানক্রিয়াস একই জিনিস। অগ্নাশয়ের বিটা কোষ, অগ্নাশয়ের কোন কোষ ভাইয়া? বিটা কোষ। কেমন? অগ্নাশয়ের তোমার যে বিটা কোষ আছে ভাইয়া, সেখান থেকে কি খরিত হয়? এটা মুছে গেছে। ওকে, আবার লিখি। ইনসুলিন এটি তোমার দেহে গ্লুকোজ এর পরিমাণ কমাবে এবং এটি খরিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। ঠিক আছে, এটির কমা বাড়ার কারণে বা এটি যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, এটার জন্য ডায়াবেটিসের কি হয়? সৃষ্টি হয়। দেহের ডায়াবেটিস তৈরি করে কোনটি জানো? এই তো এই ইনসুলিন। কারণ যখন তোমার ইনসুলিনের পরিমাণ দেহে কমে যাবে, তখন অটোমেটিকলি গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। কারণ ইনসুলিনের কাজই হইতেছে গ্লুকোজটাকে কমায় রাখা, কমায় রাখা। যত রকম তুমি শর্করা জাতীয় খাদ্য খাবা, সেগুলো লাস্ট পরিণতি কি? গ্লুকোজ। যত রকম তুমি প্রোটিন জাতীয় খাদ্য খাবা, সেগুলো লাস্ট পরিণতি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো আবার যত তো কি খাবার চর্বি জাতীয় খাবার খাবা, সেগুলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলোতে পরিণত হয়। তো আমরা যে ভাত খাই, তারপরে বার্গার খাই, যত রকম খাবার খাই, সেগুলো কি হয়? লাস্ট পর্যন্ত গ্লুকোজে পরিণত হয়। আর এই গ্লুকোজের পরিমাণ কমানোই হইতেছে ইনসুলিনের কাজ, যেটি খনিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। আর অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, অর্থাৎ এটি হইতেছে অ্যান্সার হইতেছে আমাদের অগ্নাশয়। বুঝতে পারছো? ওকে, তারপরে আসি। পরের বার কিন্তু আর ইনসুলিন আসবে না, পরের বার কি আসবে? গ্লুকাগন। বুঝতে পারছো? ইনসুলিনও আসতে পারে, কিন্তু আসা উচিত গ্লুকাগন। কিন্তু টপিক কোনটা? অগ্নাশয়। অগ্নাশয় টপিক, যকৃৎ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? পরে আসি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের একক হইতেছে নিউরন। এই তো ধরো এখানে টাচ করলাম, টাচ করার সাথে সাথে আমরা বুঝতে পারছি কি? যে কোনো কিছু দ্বারা আমার শরীর স্পর্শ করেছে। এটা কিসের মাধ্যমে বুঝতেছি? একটা নিউরন টু একটা নিউরন এগুলো কি করতেছে? সিগন্যালটা পাস করতেছে। কোথায় পর্যন্ত? আমাদের মস্তিষ্ক পর্যন্ত। বুঝতে পারছো? অর্থাৎ এটাই হইতেছে স্নায়ুতন্ত্রের কাজ। তাহলে স্নায়ুতন্ত্রের একক কি হবে ভাইয়া? স্নায়ুতন্ত্রের আমাদের একক হবে নিউরন। স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন। আচ্ছা, এবার বলো তো বৃক্কের একক কি? বলো, একটু দ্রুত বলো ভাইয়া। বৃক্কের একক কি? বৃক্কের একক কি? এটা তো বললাম স্নায়ুতন্ত্রের একক নিউরন। একটু দ্রুত জানো, বৃক্কের একক কি ভাইয়া? হ্যাঁ, সাবাস। মোহাম্মদ নাসরিন সুলতানা, এমএসটি নাসরিন সুলতানা। এবং আরো বলেছো মোনালিসা মিতু। মোনালিসা মিতু আপু, নাসরিন সুলতানা, তোমরা বলেছো সি নিউরন। কিন্তু কথা হইতেছে
মোনালিসা মিতু, তুমি যে সি বলেছো সেটা স্নায়ুতন্ত্রের একক নিউরন, ঠিক আছে, তবে বৃক্কের যে একক সেটা হবে নেফ্রন। কি হবে ভাইয়া? নেফ্রন। নেফ্রন, নিউরন আর নেফ্রন দুইটা কিন্তু ভিন্ন। ধরো নিউরন যদি বোঝানোর চেষ্টা করি, মনে করো এগুলো ডেনড্রাইট, এগুলো দেহ, এগুলো হইতেছে একজন, এই ধরনের একটা শেপ, বুঝতেছো? আমি খুবই দ্রুত আঁকাইছি, আসলে ছবিটা আরো সুন্দর করা যায়। তো তো এই ধরনের শেপ যেটা হইতেছে এটা হইতেছে নিউরন। আর নেফ্রন কি? নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক, যেগুলো কি করে তোমার গ্লোমেরুলার ফিল্টারতে সহযোগিতা করে। ধরো এই ধরনের একটা ফর্ম, যখন তোমরা ভর্তি হবে তখন দেখবা, ফার্স্ট যখন ভর্তি হবে তখন তোমরা বিষয়গুলো আরো সুন্দরভাবে দেখতে পারবে। এটা হইতেছে বলে হেনরি লু, বুঝতে পারছো? একটা হচ্ছে প্রক্সিমাল, একটা ডিস্টাল নালিকা। প্রক্সিমাল কাছে, ডিস্টাল দূরবর্তী। আর এগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেট। আর এটা দিয়েছে ডাক্ট, কি করে? কালেক্টিং ডাক্ট, এগুলো মূত্রগুলোকে কালেক্ট করে। তো আজকে আমাদের টপিক এটা না, তোমাকে জাস্ট বুঝাইলাম এই ধরনের একটা শেপ, যেটা হইতেছে আমাদের নেফ্রন, আর নিউরনের শেপ ওইটা। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের যে একক সেটা হইতেছে নিউরন, আর যেটা আমাদের বৃক্কের একক সেটা কি আমাদের নেফ্রন। ওকে, ডান। দেন তারপরে আসো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় থাকে বলো? এটা না পারলে খবর আছে, একটু দ্রুত বলো, বলো 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 বলো, হিমোগ্লোবিন কোথায় থাকে বলো। তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা হইতেছে ভাই, বলো তো পরীক্ষাটা কেমন হইতেছে? তোমরা একটু ভালো করে পরীক্ষা দিও, কারণ তোমরা যদি এখানে রেজাল্ট খারাপ করো তাহলে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায়, ধরো অ্যাডমিশনের যে কোনো পরীক্ষায় তোমার জিপিএ এর উপর মার্ক থাকে, এই জিপিএ এর উপর মার্ক কিন্তু কমে যাবে, বুঝতে পারছো? এবারও অনেক হয়েছে যে ভর্তি পরীক্ষায় অনেক ভালো মার্ক পাইছে কিন্তু জিপিএটা ভালো ছিল না, দেন অনেকে হইতেছে একটু পিছিয়ে পড়ে, যেখানে ঢাকার মধ্যে সিরিয়াল আসার কথা ঢাকার মধ্যে না আসে, ধরো একটু পিছের দিকে আসে, ধরো নীলফামারী, কুড়িগ্রাম, বিভিন্ন ধরো চট্টগ্রাম, বিভিন্ন দিকে আসে, ঠিক আছে? তো এর জন্য তোমার জিপিএ ভালো রাখা অনেক গুরুত্বপূর্ণ। তবে জিপিএ যদি কোনো কারণে খারাপ হয় তার মানে কি আমার চান্স হবে না? হবে বাবা, হবে, কিন্তু একটু বেশি কষ্ট করতে হবে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি ভাইয়া? হিমোগ্লোবিন কোথায় থাকে? এটি আমাদের থাকে হইতেছে কোথায়? লোহিত রক্তকণিকায়। কোথায় থেকে? লোহিত রক্তকণিকায় বা আরবিসি। আরবিসি বা লোহিত রক্তকণিকায় আমাদের থাকে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের একটা অংশ হিম, একটা অংশ গ্লোবিন। হিম এটা ফেরিটিন, আর এটা হইতেছে আয়রন, আর গ্লোবিন এটা হইতেছে কি তোমার প্রোটিন অণু, বুঝতে পারছো? ওকে, আচ্ছা তাহলে অত কিছু জানা লাগবে না, শুধু জেনে রাখো যে আমাদের যে হিমোগ্লোবিন সেটা থাকে আরবিসি তে, যেটির প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে। রক্তের কিসের মাধ্যমে? আরবিসির মাধ্যমে। আরবিসির কিসের মাধ্যমে? হিমোগ্লোবিনের মাধ্যমে। হিমোগ্লোবিন কিভাবে ইয়া করে? এখানে হিমোগ্লোবিনের চারটা অংশ, চারটা খাঁজ থেকে, যেখানে কি কি তৈরি হয়? এই চারটি খাঁজে কি অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন কি করে এখানে যুক্ত হয় হিমোগ্লোবিনের সাথে, দেন এগুলো কি করে রক্ত পরিবহন করে এবং অক্সিজেনকে সাথে নিয়ে যায়, অর্থাৎ অক্সিজেন পরিবহন করে। আর হিমোগ্লোবিন কি বলছিলাম, হিমোগ্লোবিন কিন্তু একটু চ্যাপ্টা ধরনের, কারণ কি? কারণ এটি যেন অক্সিজেন ক্যারি করতে পারে। হিমোগ্লোবিনের ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেক কথা বলছিলাম কেন থাকে না, কারণ ধরো যদি হিমোগ্লোবিনের মধ্যে নিউক্লিয়াস থাকে, সরি আরবিসির মধ্যে, এই আরবিসির মধ্যে বা লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না? কারণ এই একমাত্র রক্তকণিকা বা হইতেছে আরবিসি, একমাত্র রক্তকণিকায় হইতেছে আরবিসি, যেটির মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়। এখন যদি নিউক্লিয়াস থাকতো সেটি ভাঁজ হইতে পারতো না, যদি ভাঁজ হইতে না পারতো তাহলে অক্সিজেনকে যে ক্যাচ করবে সেটা পারতো না, বুঝতে পারছো? সেজন্যই লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস না থাকতে পারার কারণে সেটা একটু স্কুইজ হইতে পারে, একটু ভাঁজ হইতে পারে, অক্সিজেনকে ক্যারি করতে পারে, দেন পুরা দেহে ছড়ায় যেতে পারে। তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা দেখলাম হিমোগ্লোবিন থাকে হইতেছে লোহিত রক্তকণিকায়। পরে বাংলাদেশে মাতৃমৃত্যুর বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি? বাংলাদেশে মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি? এটা অনেকগুলো কারণই এখানে ইম্পর্টেন্ট। ধরো বাল্য বিবাহ যদি হয় তাহলে হইতেছে যে অনেক ক্ষেত্রে কি হয়, মানে একটা মেয়ে ম্যাচিউর হওয়ার আগেই তার হইতেছে যে কি করতে, কনসেপ্ট করতে হয়, অর্থাৎ তখন দেখা যাচ্ছে যে তার যে প্রসবকালীন যে ঝামেলাটা বা হইতেছে যে ব্যারিয়ারটা বেশি থাকে।
আবার অনেক সময় পুষ্টিহীনতায় ভুগে। তো মেন যে কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভপাত, এটা অনেক একটা ভাইটাল রোল প্লে করে। বুঝতে পারছো? ওকে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? বলো তো, একটু দ্রুত জানো, খুবই সহজ কোশ্চিন, একটু দ্রুত জানো। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? ভাইরে, এটা হইতেছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তোরা শিরা বলতেছিস কেন ভাই? যদি বলতাম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যদি কি বলতাম ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যদি বলতাম, দেন ইউ উইল অ্যান্সার শিরা। কিন্তু এখন তো বলতেছি আমি অক্সিজেন যুক্ত রক্ত কথা, তাহলে এটি কি হবে ভাইয়া? ধমনী। কোনটা হবে? ধমনী। ধমনী কি করে? আমাদের ধমনী বা অ্যাওর্টা কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি পরিবহন করে? শিরা পরিবহন করে। আর বৃক্ক কি রক্ত পরিবহন করে? না, বৃক্ক রক্ত পরিবহন করে না। কিন্তু বৃক্কে কিন্তু নিয়মিত রক্ত যায়, বৃক্কে নিয়মিত রক্ত যায়, এবং সেগুলো থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট আকারে, জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এখানে একটা রেট যেটার মাধ্যমে প্রতি মিনিটে 125 ml রক্ত বৃক্কে মানে কি করে? পরিশ্রুত করে। তারপরে সেগুলো আবার পরিশোধনের মাধ্যমে সেগুলো, যেগুলো আবার ইম্পর্টেন্ট রক্তের যে কণিকা, সেগুলো আবার রক্তে ফিরিয়ে দেয়। আর প্রতি মিনিটে 1 মিলিমিটার মূত্র তৈরি করে। এটি হচ্ছে বৃক্কের কাজ। আর বৃক্কে প্রতি মিনিটে 1200 ml রক্ত যায়, ml পার মিনিট, 1200 ml পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে বৃক্কে 1200 ml রক্ত যায়। 1200 ml রক্ত থেকে 125 ml রক্ত জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আকারে বৃক্ক জমা রাখে। দেন এখান থেকে প্রতি মিনিটে 1 ml কি করে? 1 ml কি তৈরি করে? মূত্র তৈরি করে। এটাই হচ্ছে আমাদের ইউরিন। কেমন? বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে বৃক্কের কাজ। আর যেটা এই কোশ্চেনের অ্যান্সার, সেটা হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? এটা হবে ধমনী। ওকে, আচ্ছা, মানুষের কশেরুকার সংখ্যা কয়টি? আগেই বলছি কোশ্চিনে, যখন আমরা কি থোরাস পড়াচ্ছিলাম, বক্ষ পড়াচ্ছিলাম, থোরাসিক যে কশেরুকা সেটি সংখ্যা বলছিলাম 12টি, আর মোট যে কশেরুকা সেটা হইতেছে 33টি। ওকে, আর পরিণত মানুষের কশেরুকার সংখ্যা হইতেছে 26টি। ওকে, এটাই হইতেছে তোমাদের আজকের ক্লাস। আজকে এই ধরনের ক্লাস, জাস্ট কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ ছিল সেগুলো সলভ করা হয়েছে। এবং আজকের ক্লাসের পরে তোমরা কোশ্চিন ব্যাংকটা আরো ভালোভাবে দেখবা, এবং যদি কোশ্চিন থাকে তোমরা একটু জানাবা, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, যারা সেকেন্ড টাইমার দিবা, সেকেন্ড টাইমার হিসেবে যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তারা যদি চাও কোচিং, বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত হবো, তাহলে প্লিজ তোমরা বাজারে যেটা বেস্ট নার্সিং কোচিং সেটাতে যুক্ত হতে পারো। এখন তোমরা কিসের মাধ্যমে জানতে পারবা কোনটা বেস্ট? রিভিউ নাও, বিভিন্ন বড় ভাই বা যারা চান্স পেয়েছে অলরেডি তাদের কাছ থেকে রিভিউ নাও যে কোনটা বেস্ট। আমি বলবো না যে এখানেই ভর্তি হও বা এটাই ভালো, তুমি জানো, তুমি কি করবা? তুমি মার্কেট রিসার্চ করে দেখবা কোনটা ভালো। বুঝতে পারছো? এবং তোমাদের সাথে আছে আমি আমানুল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ, ঢাকা নার্সিং কলেজ, 17 ব্যাচ। এখন দেখা হবে নেক্সট ক্লাসে। তবে আরেকটা কথা বলি, যাই করো সময় কিন্তু নষ্ট করো না। মনে করতেছো অনেক পরে পরীক্ষা হবে, পরীক্ষা আসলে দেখতে দেখতে কাছে চলে আসে। বুঝতে পারছো? সেজন্যই যদি চাও যে একটা সরকারি নার্সিং কলেজে পড়বো, ভালো একটা প্রতিষ্ঠানে পড়বো, তাহলে তোমার কি করা উচিত? এখন থেকে ভালো করে পড়া উচিত। এবং যারা বর্তমানে এইচএসসি দিচ্ছ, কি দিচ্ছ? এইচএসসি যারা দিচ্ছ, তারা ভালো করে কোনো দিক ফোকাস করা দরকার নাই। অ্যাডমিশনের গাইড দেখা তো দূরে থাক, এটা খুবই ভয়ানক পাপ বলা যায় এই মুহূর্তে তোমাদের জন্য। ওগুলো কিছু করার দরকার নাই, জাস্ট এইচএসসি তে ফোকাস করো। পরীক্ষা দিচ্ছ, যে সাবজেক্ট পরীক্ষা দিবা সেই সাবজেক্টেই ফোকাস করবা। বুঝতে পারছো? ধরো আজকে ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, কিন্তু ইংরেজি পরীক্ষাটা মনে করো খারাপ হয়ে গেছে, তো সামনের দিন ধরো ম্যাথ পরীক্ষা, তো ম্যাথ পরীক্ষার আগে কি আমি ইংরেজি নিয়ে টেনশন করবো? কখনোই না। যেটা খারাপ হয়েছে হইতে দাও, সামনেরটাতে ফোকাস করো। তুমি যদি সামনের পরীক্ষাতে ফোকাস না করতে পারো, সামনেরটাও খারাপ করবা। আলটিমেটলি কি হবে? ভালো কিছু হবে? আলটিমেটলি ভালো কিছু হবে না। ধরো এমসিকিউ খারাপ হয়ে গেছে, এমসিকিউ যাইতে দাও, রিটেনে ফোকাস করো। রিটেনের একটা পার্ট খারাপ হয়েছে, পরের পার্টে ফোকাস করো। ভাই সবসময় ফিউচারে ফোকাস করো, কিভাবে ভালো করা যায়। অতীতে কি হয়েছে সেগুলোর দিকে তাকায় টেনশন বাড়ায় লাভ নাই। বুঝতে পারছো? আমার আম্মু একটা কথা বলে, চিন্তা করো কিন্তু দুশ্চিন্তা করো না। চিন্তা মানে কি? ইনোভেটিভ, মানে হইতেছে যে প্রোডাক্টিভ চিন্তা ভাবনা করো, কিন্তু দুশ্চিন্তা করো না।
দুশ্চিন্তা কইরা কি কোনো লাভ আছে? আলটিমেটলি দুশ্চিন্তা কইরা কোনো লাভ নাই। তাহলে তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তোমরা একটু দ্রুত যোগাযোগ করতে পারো। গার্ডিয়ান নার্সিং কলেজের এখানেও ভর্তি চলছে এবং খুবই ভালো মানের একটা প্রতিষ্ঠান। তোমরা যদি চাও তাহলে দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো, বুঝতে পারছো? এবং আশা রাখি তোমরা অনেক সুন্দর করে পড়াশোনা করবা, অনেক ভালো করবা, সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। যদি সরকারি নার্সিং কলেজে চান্স পাও তোমার অনেক ফ্যাসিলিটিস দিবে, কিন্তু যদি বেসরকারিতে চান্স পাও একটু কষ্ট হয়ে যায়। আসলে এখানে তোমার নিজে পে করে পড়তে হয়, তারপরে দেখা যাচ্ছে অনেক ধরনের টিচারের বিভিন্ন জটিলতা থাকে। যদি সরকারি নার্সিং কলেজে পড়ো, যদি ঢাকা নার্সিং এর কথা বলি, তাহলে ঢাকা নার্সিং থেকে যারা ধরো ক্লাস নেয় তারা কোথায় থাকে? ঢাকা মেডিকেল থেকে আসে, বুঝতে পারছো? ঢাকা মেডিকেল বাংলাদেশে 1 নম্বর মেডিকেল কলেজ। কি ঢাকা মেডিকেল কলেজ থেকেই টিচাররা এসে ঢাকা নার্সিং কলেজের ক্লাস নেয়, বুঝতে পারছো? তোমার মাইক্রোবায়োলজি ক্লাস বলো, অ্যানাটমি ক্লাস বলো, ফিজিওলজি ক্লাস বলো, ফিজিওলজি ক্লাস তাসনিম ম্যাম নাই ঢাকা মেডিকেল থেকে। ঢাকা মেডিকেলের ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রধান মোস্তফা কামাল স্যার, তিনি হইতেছে ঢাকা মেডিকেলের অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রধান। তারপরে কি, বুঝতে পারছো তো? ভালো ভালো টিচার পাবা, শুধু ঢাকা নার্সিং না, যত সরকারি কলেজ আছে, সরকারি নার্সিং কলেজ আছে, সবগুলোতেই অনেক মানে যোগ্যতা সম্পন্ন টিচাররা ক্লাস নেয়। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা হইতেছে যে টিচার করতে অনেক ভালো নার্সিং কলেজ আছে, যদি সেখানে ভর্তি হইতে পারো তাহলে ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে টিচারদের বিভিন্ন হইতেছে যে সমস্যা থাকতেও পারে। আচ্ছা, আবার কি, অনেক ফ্যাসিলিটিস এর মধ্যে আরেকটা হইতেছে প্রত্যেক মাসে টাকা পাবা, বুঝতে পারছো? বাংলাদেশে নার্সিং একমাত্র প্রফেশন যেখানে তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা পাবা। প্রত্যেক মাসে সরকার তোমাকে পে করবে। যে টাকাটা পাও সেটা অনেক আহামরি কিছু না, কিন্তু ওইটা দিয়ে খাওয়া হয়ে যায়, তোমার খাওয়া হয়ে যাইতেছে। যে টাকা তুমি সরকার থেকে পাইতেছো, তোমার হইতেছে কি থাকা ফ্রি, 1 টাকাও লাগতেছে না, কারেন্ট বিল কিচ্ছু লাগতেছে না, তুমি অনেক ফ্যাসিলিটি পাইতেছো। তো আর কি লাগে ভাই? আবার খাওয়ার পরেও যে কিছু টাকা থেকে যায় ওইটা দিয়ে বই প্রথম অবস্থায় একটু বেশি টাকা লাগে, পরে তো আর কিনতে হয় না, কিন্তু অনেকাংশে হাত খরচের একটা অংশ হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে তুমি যদি চাও যে এখন থেকে ভালো করে পড়ে কিছুদিন পর থেকে বাসা থেকে আর টাকা নিব না, নিজের টাকায় নিজে পড়বো, তাহলেও পসিবল, বুঝতে পারছো? আবার তুমি চাইলে তো কয়েকটা টিউশন করাইতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে নিজের খরচ নিজে চালাইতে পারবা, সুন্দরভাবে নার্সিং কমপ্লিট করতে পারবা এবং খুবই দ্রুত সময়ের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারবা। যদিও নার্সিং এর এখনকার পর্যায়ে জবের অবস্থা মানে খুবই ক্রাইসিস চলতেছে, তবুও যারা যোগ্য তারা কিন্তু কখনোই বসে থাকে না। যারা দেখবা যোগ্য এবং আগ্রহ আছে তারা কখনোই বসে থাকে না। আমাদের 13 ব্যাচ অলরেডি হইতেছে বের হয়ে গেছে, তারা বিভিন্ন দেশের বড় বড় নার্সিং কলেজ মানে ইয়াতে মানে ক্লিনিকে মেডিকেলে চাকরি করতেছে, বের হয় 3-4 মাস হইতেছে। তাহলে ভাই, তাহলে তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে কি তুমি কখনো থেমে থাকবা? কখনোই না। তাহলে যদি খুব ইচ্ছা থাকে নার্সিং করব, তাহলে দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। এবং কোনো যদি কোশ্চিন থাকে, এবং যে কোনো কোশ্চিন তোমরা করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।